রাষ্ট্রপতির নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেফতার সমন্বয়ক আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এবং আসিফ নজরুল দুজন উপদেষ্টা যারা বিদেশের সম্পদের পাহাড় গড়ছে। বিপুল পরিমাণ চুরি, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচার, সেরকম দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর মধ্যে যেমন আছেন আসিফ নজরুল। অন্যান্য উপদেষ্টার মতো আসিফ নজরুলও কি ফেঁসে যাচ্ছেন? ডক্টর ইউনূস সরকার পতনের পর থেকে দর্শক একের পর এক অভিযোগ উঠে যাচ্ছে উপদেষ্টাদের বিরুদ্ধে, এমনকি খোদ ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে দর্শক এবার যে অভিযোগটি উঠেছে দর্শক এটা কিন্তু একেবারে কিন্তু কাকতালীয় বলা চলে, কারণ দর্শক এক আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ দুই আসিফের বিরুদ্ধে কিন্তু এবার একসাথে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে, এমনকি দুজনকেই এবার টানতে হবে জেলের ঘানি, এটাই কিন্তু দর্শক বলা হচ্ছে। ক্ষমতা থাকাকালীন দুজনের বিরুদ্ধে দর্শক নানা রকম আলোচনা সমালোচনা হলেও সে সময় ক্ষমতার ধাপটে কিন্তু দর্শক কোনো কিছুই কিন্তু সেরকম ভাবে প্রকাশ্যে আসেনি, যার ফলে দর্শক এখন কিন্তু ক্ষমতা ছাড়ার পরপরই কিন্তু নানা রকম অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ উঠছে কিন্তু এই দুজনের বিরুদ্ধে। তবে ঠিক কত টাকার দুর্নীতি দর্শক এবং কি কি অভিযোগগুলি উঠেছে সেটার বিস্তারিত নিয়ে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে বিস্তারিত প্রমাণ সহ আমরা দেখাবো। তাই তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির একেবারে সম্পূর্ণ বিস্তারিত আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাই দর্শক, সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে এখানে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসতে চাই, তারপর এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। কারণ দর্শক, বর্তমানে নতুন একটা সরকার এসেছে দেশে, যার ফলে অতীতে যারা দুর্নীতি করেছে তাদের কিন্তু মুখোশ কিন্তু এক এক করে কিন্তু উন্মোচন হচ্ছে, আর এটাই কিন্তু বাংলাদেশের নিয়ম। এক সরকার গেলে অতীতে যে সরকার ছিল তাদের বিভিন্ন তথ্যগুলি কিন্তু ঘাঁটা হয়, আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দর্শক যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক কিন্তু অভিযোগ দুদকে কিন্তু জমা পড়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আরো বিস্তারিত কথা বলবো, আগে রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেই দুই উপদেষ্টাকে নিয়ে সরকার ক্ষমতায় থাকা অবস্থা থেকে বিপুল পরিমাণ চুরি, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচার, এরকম নানা রকম বিচিত্র অভিযোগ উঠে এসেছিল। সেরকম দুই উপদেষ্টা নানাভাবে তারা যে কোনো রকম চুরির সঙ্গে জড়িত নন এবং ভীষণ একটা সৎ জীবনযাপন করেছেন সরকারে থাকার ওই 18 মাস ধরে, সে বিষয়ে নানা রকম বয়ান হাজির করছেন সংবাদ মাধ্যমে, ফেসবুকে ইত্যাদির উপায়ে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর মধ্যে যেমন আছেন আসিফ নজরুল, অধ্যাপক মানুষ তিনিও। আসিফ নজরুল রীতিমতো আবারও তার সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার যে অবস্থান, সে অবস্থান ফিরে পেতে ফেসবুকে এক আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন, যে আবেগ ঘন স্ট্যাটাস তার সাবেক যে পত্রিকায় তিনি দীর্ঘ বছরের পর বছর কলাম লিখেছেন, তবে যখন ওই পত্রিকাগুলো ঘন্টার পর ঘন্টা পোড়ানো হচ্ছিল তখন আসিফ নজরুলকে খুঁজে পাওয়া যায়নি। সেই প্রথম আলো আবার মহা সাড়ম্বরে আসিফ নজরুলের সেই ফেসবুক স্ট্যাটাস ছেপেছে বাংলাদেশের অন্য পত্রিকাগুলো, যেখানে আসিফ নজরুল বলছেন যে সরকারে থাকা অবস্থায় কিংবা আগে পরে জীবনে কখনো দুর্নীতি করিনি, এবং অধ্যাপক আসিফ নজরুল এখানে বলেছেন যে তার জন্মই হয় নাই দুর্নীতি করার জন্য। আসিফ নজরুল ওই যে যুক্তরাষ্ট্রে তিনি টাকা পাঠিয়ে দিয়েছেন, বাড়িঘর করেছেন, এসব দুর্নীতির অভিযোগগুলোর সূত্র টেনে ধরে বলেন যে সরকারে থাকা অবস্থায় বা পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেন নাই, 1 টাকা, আবার বলি 1 টাকাও দুর্নীতি করি নাই, এবং তিনি বলেছেন যে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলি নাই, নতুন কোনো সম্পদ হয় নাই, আয়কর দেওয়ার সময় আমি অপ্রদর্শিত কোনো সম্পদ রাখিনি। এরপর তিনি বলেছেন আমি 5000 আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি যখন আমি উপদেষ্টা পদে ছিলাম, কিন্তু আমি কোনো স্বজন প্রীতি করিনি, সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দু মাত্র সুবিধা দেয়নি, তাদের কোনো অনৈতিক সুবিধা পাইয়ে দেয়নি। মানে এই কথাটা বলা মাত্র সবচেয়ে একটা কৌতূহলোদ্দীপক বিষয় সৃষ্টি হয় আসিফ নজরুলের এই স্ট্যাটাস থেকে। আসিফ নজরুল নিজেই স্বীকার করছেন তিনি 5000 পদে নিয়োগ দিয়েছেন
এর বারবার সংবাদ মাধ্যমে তিনি মন্ত্রীপদে থাকা অবস্থায় এবং বেরিয়ে যাওয়ার পর খবর বের হচ্ছে যে আইন মন্ত্রণালয়ে যে পরিমাণ পদায়ন পদোন্নতি নিয়োগ হয়েছে, বদলি হয়েছে আসিফ নজরুলের আমলে, সেটা একটা রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে কখনো আইন মন্ত্রণালয়ে এরকম নিয়োগ হয় নাই। আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের নিয়োগে এই নাক গলানোর অভিযোগ নয়, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা এই সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন, যাদের যাদের সমন্বয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, ফায়জুল কবির খান, সেই যে মানে ওই যে একটা উপদেষ্টাদের একটা নেটওয়ার্ক নিয়ে কথা হয় না, যে যারা বিশেষভাবে ক্ষমতায়িত ছিলেন ইউনূসের আমলে, সেই উপদেষ্টাদের নিয়ে কিন্তু আবার এই নিয়োগ, পদায়ন ইত্যাদির একটা কমিটিও করে দিয়েছিলেন ইউনূস। তো সেই কমিটির যারা উপদেষ্টা আজকে এখন তাদেরও হিসাব তলব করেছে তারেক রহমান সরকার, মানে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নিশ্চয়ই সরকারের তাতে ইঙ্গিত থাকতেই হবে, বরাবর বড় বড় ব্যক্তিদের যখন ব্যাংক হিসাব চাওয়া হয় তখন তার পেছনে সরকারের একটা গ্রিন সিগন্যাল থাকতে হয়। যাই হোক, এই আসিফ নজরুলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটাই তো নিয়োগ বাণিজ্যের অভিযোগ। এই আসিফ মাহমুদের বিরুদ্ধেও সবচেয়ে বড় অভিযোগ নিয়োগ বাণিজ্যের অভিযোগ। এই যেদিন আসিফ নজরুল কেঁদে কেঁদে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহানুভূতি আদায় করতে চাইছেন যে 5,000 নিয়োগ দিয়েছেন কিন্তু 1 টাকাও দুর্নীতি করেননি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 টাকাও দুর্নীতি করিনি, নতুন কোনো ব্যাংক হিসাব খুলিনি, সেটা তার বক্তব্য এক। আর নিয়োগের প্রসঙ্গ যখন এসেছে তখন তিনি বলেছেন তিনি তার কোনো আত্মীয় স্বজনকে নিয়োগ দেননি। আসিফ নজরুলের বিরুদ্ধে অবশ্য টাকা নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। আসিফ নজরুলের বিরুদ্ধে একেবারেই অভিযোগ নাই যে তিনি মানে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়ে আসছিলেন। যেদিন তিনি কেঁদে কেঁদে এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেদিন কিন্তু পত্রিকায় খবর বেরিয়েছে যে শুধুমাত্র আইন মন্ত্রণালয়ে সাব রেজিস্ট্রার বদলিতে 100 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে আসিফ নজরুলের সময়ে, এবং সেখানে বলা হচ্ছে সারা দেশে সাব রেজিস্ট্রার পদে 403 জন কাজ করেন, তার মধ্যে 282 জনকেই আসিফ নজরুলের আমলে বদলি করা হয়েছে। তো পত্রিকায় প্রশ্ন তোলা হয়েছে সাব রেজিস্ট্রার পদে এই ব্যাপক বদলি ঠিক কি কারণে করা হলো, মানে এটা তো ঠিক ফ্যাসিবাদের দোসররা সর্বত্র ছিল সে কারণে তাদেরকে বদলি করা হয়েছে, এই যুক্তিতে তো সেটা খাটে না। এবং ওই পত্রিকাটি বলছে যে এর মধ্যে অনেককে কয়েকবার করে বদলি করা হয়েছে আসিফ নজরুলের আমলে, এবং প্রত্যেকটি বদলি মনে রাখতে হবে 282 জনের বদলি হয়েছে, কয়েকজনের ক্ষেত্রে বদলি হয়েছে কয়েকবার শুধু একটা পদে, সাব রেজিস্ট্রার পদে, তাতেই প্রতিটি বদলিতে 50 থেকে 60 লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলির আদেশ হয়েছে। এই যে আমার স্যার বলছেন নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট তিনি খোলেন নাই, তাদের আমলে কিন্তু রীতিমতো মানে সচিবদের মধ্যকার এই কথোপকথন বেরিয়ে এসেছে নিয়োগ বাণিজ্য সম্পর্কে, এই টেলিফোন কনভারসেশন প্রমাণ সহ ব্যক্তির নাম সহ বেরিয়ে এসেছে, যেখানে ওই ব্যক্তিরাই আলাপ করছেন যে তারা টাকাটা দেবেনও না বাংলাদেশে, নেবেনও না বাংলাদেশে, কোন কোন দেশে দেবেন আর নেবেন সে বিষয়েও সেখানে আলাপ হয়ে যাচ্ছে। কাজে এই যে মানে অধ্যাপক আসিফ নজরুল এখন বলছেন যে তিনি কোনো দুর্নীতি করেন নাই এবং তার জ্ঞাতসারে কোনো দুর্নীতিও হতে দেন নাই, এই দুটো ক্লেম যখন তিনি একসাথে করছেন, এই দুটো দাবি, তখন সেটা সবচেয়ে মানে অগ্রহণযোগ্য হয়ে উঠছে। কারণ একটা মন্ত্রণালয়ে এই পরিমাণ ব্যাপক নিয়োগ বাণিজ্য হয়েছে কিন্তু উপদেষ্টা দুর্নীতি করেন নাই, করতেও দেন নাই, তার মানে বাংলাদেশের সরকারি সিস্টেমে নিয়োগের জন্য পছন্দ মতো জায়গায় বদলির জন্য পদায়নে যে ঘুষের সংস্কৃতি বছরের পর বছর ধরে চলেছে, যেটা সরকারি কর্মকর্তারাই বলছিলেন যে ইউনূসের আমলে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আরেকজন যিনি নিয়োগ বাণিজ্যের সম্রাট, মানে সকল রকম ঘুষ দুর্নীতির সম্রাট হয়ে উঠেছিলেন, সরকারের ভেতরকার ছাত্র প্রতিনিধি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বনে যাওয়া, মানে যেই মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি টাকা বানানোর সুযোগ, সবচেয়ে বেশি কন্ট্রাক্টরি দেওয়ার সুযোগ, সেই মন্ত্রণালয়ের সুযোগ পেয়ে তিনি যে আসিফ মাহমুদ নামের ওই তরুণ, তিনি শুধুমাত্র কন্ট্রাক্টরি দিয়েই শত শত কোটি টাকা রোজগার করছিলেন তাই নয়, তিনিও নিয়োগ বাণিজ্যের এক মহা সম্রাট হয়ে ওঠেন। এমনকি 2025-এর এপ্রিলে তার ব্যক্তিগত সহকারী এপিএস, যাকে তিনি নিয়োগ দিয়েছিলেন তার বন্ধু হিসেবে, মোজাম্মেল হোসেন, তাকে রীতিমতো সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে যাওয়ার পর যে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ এবং কে কোন কাজ পাবেন, কন্ট্রাক্টরি, ঠিকাদারি, এক রকমের বিলি বিতরণ করতে করতে শত শত কোটি টাকা বানিয়েছেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয়ে এরপরেও কোনো তদন্ত হয় নাই, তাদের কারো এপিএস এর বিষয়ে কোনো তদন্ত। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরপরে AK-47 রাইফেলের গুলি নিয়ে ধরা পড়েছেন বিমানবন্দরে বিদেশ যাওয়ার সময়, কিন্তু তাকে কেউ জিজ্ঞেস করেন নাই যে তিনি AK-47
AK-47 রাইফেল কেনার মতো অর্থ কোথা থেকে জোগাড় করলেন। এবং এই তরুণ উপদেষ্টা, যার পিতা কুমিল্লার মুরাদনগরের এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, সেই তরুণ এত টাকা রোজগার করলেন উপদেষ্টা হিসেবে যে তিনি যখন চাঁদাবাজির এক মামলায় ফেসে গেলেন গত বছর গুলশানে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই কয়েকজন নেতা গিয়ে যখন চাঁদাবাজির সময় ধরা পড়লেন এবং তারা ভিডিও সহ প্রমাণ করে দিলেন সংবাদ মাধ্যমের সামনে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনাতেই তারা ওই বাড়িতে গিয়েছিলেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে বসলেন তিনি ওই তরুণদের সঙ্গে দেখা করতে গুলশান যান নাই, তিনি নিয়মিত গুলশানের ওয়েস্টিন হোটেলে খাওয়া দাওয়া করেন রাতের বেলায় কাজ শেষে। মানে এহেন বিলাসবহুল জীবন যাপন করার তরুণ, কুমিল্লার মুরাদনগরের স্কুলের হেডমাস্টারের ছেলে, তিনি এখন বলছেন 18 মাস শেষে মন্ত্রীর বেতন থেকে তার সঞ্চয় এবং তার পরিবারের সঞ্চয় মিলিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আছে মাত্র 15 লাখ টাকা। কারণ তারেক রহমান সরকারের গ্রিন সিগন্যালে প্রথম যে উপদেষ্টার কাছে ওই বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাব চেয়েছে তিনি হচ্ছেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাত্র 15 লক্ষ টাকা তার সপরিবারে আছে কথা বলছেন, তার স্ত্রীর অ্যাকাউন্টে আছে মাত্র 683 টাকা। অথচ এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মনে করে দেখেন যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন 2024-এর আগস্ট পর্যন্ত, তিনি কিন্তু বললেন মন্ত্রীর বাড়ি ছেড়ে তিনি ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে উঠবেন বলে স্থির করেছেন এবং ধানমন্ডির বাসা ভাড়া নিয়ে তার ধানমন্ডি থেকে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন ছিল। এই ঘোষণা দিতে তিনি এমনকি ধানমন্ডি এলাকায় গিয়ে ভোটারও হয়ে এসেছিলেন। ভাবুন তো, যেই ছেলের সপরিবারে মাত্র 15 লক্ষ টাকা আছে, বাবার নাকি আবার ঋণ আছে, সেই ছেলের পক্ষে কি ধানমন্ডিতে বাড়ি নিয়ে থাকা সম্ভব আর নিয়মিতভাবে ওয়েস্টিনে গিয়ে নৈশভোজ সারা সম্ভব? এসব প্রশ্ন ওঠে বলেই কেউ বিশ্বাস করছেন না আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কোনো চুরির সঙ্গে জড়িত ছিলেন না। আসিফ নজরুল খেদের সঙ্গে বলেছেন অনেকেই যে পত্র পত্রিকার এসব অপপ্রচারে বিশ্বাস করছে সেটাতে তিনি অত্যন্ত মর্মাহত, সম্ভবত মর্মাহত হবেন নতুন করে যে উপদেষ্টাদেরকে ব্যাংক হিসাব দিতে বলা হয়েছে তারাও। কিন্তু এরা প্রত্যেকেই মনে রাখবেন বিশেষভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগটা কিন্তু সেই ইউনূস সরকারের আমল থেকেই উঠেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি এবং আসিফ নজরুল দুজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তাদের দুইটা খবর দেখছি প্রথম আলোতে। একটাই আসিফ নজরুল বলছেন সরকারে থাকা অবস্থায় আগে পরে জীবনে কখনো দুর্নীতি করেনি। আর এক ধাপ আগায় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, মানে তিনি একটা সংবাদ সম্মেলন করছে, নিজের মা বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবে তথ্য প্রকাশ করছে, মোট জমা 15.5 লাখ টাকা। বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার। এত এরকম সাধু সন্ন্যাসী থাকাটাই হয় উচিত। কিন্তু যখন সরকারের BFIU তার হিসাব চাইলো তখন কেন এটা প্রকাশ করছে, আগে কেন করা হলো না? মানে যেটা যখনই তার কাছে চাওয়া হলো তখন তিনি প্রকাশ করতেছেন যে তার কি কি আছে। আচ্ছা, আপনাদের কাছে মনে আছে, আমি এটার সাথে মিলাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যারা বিদেশের সম্পদের পাহাড় গড়ছে, টাকা জমা রাখছে, বিশেষ করে আমি অন্তত দুজন উপদেষ্টার কথা জানি যারা সুইজারল্যান্ডে যে অ্যাকাউন্ট খুলছে এবং একজন ব্যক্তি তার সাক্ষী, তার মাধ্যমে করছে। তো সেটা কি তখন বলা হবে যে ওইটা আলাদা হিসাব? আপনাদের মনে আছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যখন নাকি টিআইবি বলল যে তার লন্ডনে 250 না 350 বাড়ি আছে, সম্পত্তি আছে, তো এবং টিআইবি বলছে যে মানে তাদের কাছে প্রমাণও আছে, সরকার চাইলে নিতে পারে। সরকার টিআইবির সহযোগিতা নেয়নি। পরে সাইফুজ্জামান চৌধুরী বলল যে ওটা আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী, ওনার বিদেশে ব্যবসা ছিল, ওই হিসাব আলাদা, ওইটার সাথে এটা মিলানো যাবে না। এটা হয় কোনদিন? এটার সাথে ওইটা মিলানো যাবে না, এটা কে বলছে? তুমি এখান থেকে দুর্নীতির টাকা বাইরে পাচার করবা, বাইরে সম্পদের পাহাড় হবে, আর বলা হবে যে ওইটা আলাদা হিসাব। এখন আমি জানি না ওনাদের সেই একই হিসাব পাওয়া যাবে কিনা, যে দেখা যাবে যে বাইরে যখন নাকি মানে বের হবে তখন বলবে যে না ওইটা তো আলাদা হিসাব, এটার সাথে এটা মিলবে না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ব্যাংক হিসাবে তথ্য তলবের পর নিজের 2টি, বাবার 5টি, মা ও স্ত্রীর 1টি করে মোট 9টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 15.5 লাখ টাকা তথ্য প্রকাশ করেছে
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকাশিত হিসাব অনুযায়ী আসিফের নিজের 2 অ্যাকাউন্টে আছে 9,78,556 টাকা। তাও তো খারাপ না। একজন ছাত্রের অ্যাকাউন্টে আমরা দেখলাম না যে নর্থ সাউথে পরীক্ষা দিচ্ছে, ভর্তি পরীক্ষা বোধহয় নাকি মানে কোনো সেমিস্টার পরীক্ষা, তো একজন ছাত্রের অ্যাকাউন্টেও 9 লাখ টাকা থাকা কম না। যে একটা হয়তো বলতে পারে যে আমার বেতন নিত লাখ টাকার উপর, আমি বেতন পাইতাম যখন নাকি আমি উপদেষ্টা ছিলাম। যাক, এটা অন্য বিতর্ক। আর পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্টে আছে মোট 5,69,000। এটা যদি সত্যি সত্যি হয় তাহলে ভালো, এটা ভালো, এটার স্বচ্ছতা। বাট এটা প্রমাণিত হওয়া উচিত, সরকারের উচিত। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলা হয় যে এই উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুর্নীতির বরপুত্র বলা হয়। তো সেটা তার আগেই এই হিসাবটা প্রকাশ করলে ভালো হতো। দর্শক, এই বাংলাদেশ কখনোই ভালো হবে না। কারণ দর্শক, যেই ক্ষমতায় আসে সেই খাওয়ার জন্য দর্শক একেবারে চেটেপুটে নিয়ে নেয় সবকিছু, একেবারে লুটপাট করে নিয়ে যায় হাজার হাজার কোটি টাকা। যার ফলে দর্শক, হাসিনার আমলারা পালিয়ে যাওয়ার পর, হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা দর্শক রয়েছে তারা কিন্তু নিরপেক্ষ থাকার কথা এবং সৎ থাকার কথা, কিন্তু সেখানে ঘটেছে একেবারে উল্টোটা। ডক্টর ইউনূস সরকার বিদায় নেওয়ার পর থেকে দর্শক একেবারে A to Z পর্যন্ত, এমনকি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে, যার মধ্যে 2জন মাস্টার মাইন্ডের নাম কিন্তু প্রকাশ করা হয়েছে। আর দুজনই হলেন দর্শক আসিফ, একজন আসিফ নজরুল, অন্যদিকে একজন হলেন আসিফ মাহমুদ। দর্শকের দুজনকে নিয়ে ক্ষমতা থাকাকালীন কিন্তু বেশ একটা আলোচনা সমালোচনা এবং কিন্তু অনেকগুলো অভিযোগ কিন্তু উঠেছে। তবে দর্শক, সে সময় কোনো কিছু প্রকাশ্যে না আসলেও এবার কিন্তু একে একে কিন্তু সকল কিছুই কিন্তু দর্শক প্রকাশ্যে আসছে। দুদকের মধ্যে দর্শকের দুজনের বিরুদ্ধে কম করে হলেও 50 থেকে 60টি অভিযোগ জমা পড়েছে। দুর্নীতি থেকে শুরু করে দর্শক নানা বাণিজ্য থেকে শুরু করে এমনকি অনেকের বিরুদ্ধে কিন্তু দর্শক অন্যায়ভাবে কিন্তু অত্যাচার করার বিষয়টি নিয়েও কিন্তু দর্শক দুদকে অভিযোগ জমা পড়েছে দুজনের বিরুদ্ধে। তবে যে অভিযোগগুলো দর্শক সবচাইতে নজর কেড়েছে সেটা হলো অর্থ লোপাটের। তবে দর্শক, এখানে একটা বিষয় খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে যদিও ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ প্রকাশ্যে এসে তার অভিযোগগুলোর বিরুদ্ধে কিন্তু লড়াই করছেন, কিন্তু যেখানে আসিফ নজরুল, গত সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘা ঢাকা দিয়েছেন, যার ফলে অনেকে ধারণা করছেন যে আসিফ নজরুল কিন্তু ইতিমধ্যে কিন্তু সেফ এক্সিট নিয়ে ফেলেছে, অর্থাৎ দেশ থেকে হয়তো বা চলে গিয়েছেন তিনি গোপনে। তবে দর্শক, এটার সত্যতা কিন্তু এখনো মিলেনি। তবে যে অভিযোগগুলি উঠছে দর্শক, এগুলো সত্যি হলে যে আসলে দেশের যে কি পরিস্থিতি হবে এবং দেশের যে অর্থগুলো তারা লোপাট করেছে দর্শক, সেটা কিন্তু দেশের অর্থনীতির উপর কিন্তু বড় একটা প্রভাব কিন্তু ফেলবে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই দুজনের বিরুদ্ধে যদি অভিযোগগুলি সত্যি হয় তবে কি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়ার নিশ্চিত করা দরকার নয়? দর্শক, আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।